সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি আয়োজনের মধ্য থেকে আমরা যদি সুন্দর দুই একটা জিনিস যদি লার্নিং নিয়ে যেতে পারি, তাহলে এই কষ্ট করে যারা আয়োজন করলেন এটা সফলতা হবে। আমাদের পুলিশ সুপার মহোদয় ঠিকই বলেছেন, আমরা বর্তমানে বাংলাদেশ যদিও জনসংখ্যা আমাদের সরকারি হিসাব অনুযায়ী 18 কোটি মতো, যদিও বেসরকারি হিসাবে কম বেশি আরও হতে পারে। এত মানুষ, তাও কেউ না খেয়ে নেই, সবাই পেট ভরে খেতে পাচ্ছে। কিন্তু আমাদের যখন 6-7 কোটি মানুষ ছিল তখন অনেক মানুষ না খেয়ে দিন কাটিয়েছে। তখন আমাদের উৎপাদন কম ছিল, অভাব বেশি ছিল, কিন্তু মানুষ বেশি হওয়া সত্ত্বেও আমাদের উৎপাদনও সে হারে পাল্লা দিয়ে বেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ, অনেক খেতে পারি, আমরা 3 বেলা 3 মুঠো ঠিকঠাক মতো খাওয়া চলে, পেটটা ভরে। কিন্তু এই 3 বেলা 3 মুঠো খাবার খেতে গিয়ে কিছু সমস্যাও আমরা আমদানি করেছি। সমস্যাগুলো হলো যে খাদ্যে ভেজাল ঢুকে গেছে মাত্রাতিরিক্তভাবে, সাধারণ ভেজাল নয়, মাত্রাতিরিক্ত ভেজাল। তো এখন আগে মানুষ মরেছে না খেয়ে পেটের ক্ষুধায়, আর এখন মরে খেয়ে রোগবালাই হয়ে, তাইলে তো আমাদের সমস্যা তো সমানই রয়ে গেল। আমরা তো তাইলে পরিবর্তন আসছে, প্রকৃত অর্থে পরিবর্তনটা ঘটাতে পারিনি। মানুষ তো ঠিকই মারা যাচ্ছে, আগে না খেয়ে অপুষ্টিজনিত কারণে মারা যেত, আর এখন খেয়ে 10-12টা রোগ নিয়ে তৈরি করে এখন হয় চিকিৎসা পায় অথবা চিকিৎসা পায় না, মরে যাচ্ছে। আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা মেধাহীন হয়ে যাচ্ছে, মানুষের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, রোগ বালাইতে ভুগে যাচ্ছে। কারণ হলো খাদ্যে অতিরিক্ত মাত্রায় ভেজাল। এখন এই অতিরিক্ত মাত্রায় ভেজালটা তো কমাতে হবে, এটাও তো আমাদের চ্যালেঞ্জ। খাদ্য উৎপাদন হবে, মধুর চাষ কৃত্রিমভাবে, আমরা আগে বন জঙ্গল থেকে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করতাম, এখন সেই মধু দিয়ে হয় না, তাহলে কৃত্রিমভাবে মধুর চাষ করতে হবে। তো কৃত্রিমভাবে চাষ করলে তো সঠিকভাবে করতে হবে, যাতে এটা ভেজাল না হয়, খেয়ে যাতে মানুষের রোগ বলাই না হয়। আগে কলার ছড়িটা ছোট হলে হতো, এখন আমরা এটাকে নতুন প্রজাতি আবিষ্কার করেছি যাতে ফলন বেশি হয়, ছড়িটা যাতে বড় হয়, কলা যাতে বেশি হয়, হলো। এখন এই কলা আমি এতই পরিমাণ কীটনাশক দিচ্ছি যাতে পোকামাকড় না ধরে, আবার পাকার জন্য আবার আরেকটা দিচ্ছি, বেশি পেকে গেছে আবার বেশি দিন রেখে যাতে বিক্রি করতে পারি আবার আরেকটা দিচ্ছি। তো স্বাস্থ্যের কি হবে এখন? তো এই কলা তো না খাওয়ার চেয়ে ভালো দিলে। আমার সামনে আগে ছিল যে খাবার ছিল না, এখন খাবার সামনে আছে, কিন্তু আমি এখন নিরাপদ ভেবে খেতে পারছি না। তাহলে যারা কৃষি উৎপাদনের সাথে আমরা যারা এখানে জড়িত আছি, আপনাদের কাছে অনুরোধ থাকলো নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য। আপনি মাছ চাষ করছেন, মাছ চাষটা নিরাপদ কিনা, আপনি যেই পুকুরে মাছ চাষটা করছেন পুকুরের পানিটা ঠিক আছে কিনা, নাকি শুধু আপনি লাভের চিন্তাই করতেছেন। আপনার পুকুরের পানি যদি ঠিক না থাকে তাহলে ওই পানির মাছ খেয়ে তো মানুষ রোগাক্রান্ত হবে। আপনি জমিতে চাষ করতেছেন, সবজি ফলাচ্ছেন, এত পরিমাণ কীটনাশক দিচ্ছেন আপনি পোকামাকড় না ধরার জন্য। এখন তো পোকামাকড় আমি সবজিতে পাচ্ছি না সেটা ঠিক আছে, কিন্তু আমার তো পোকা একটা খাইলে মানুষ মরে না। দুনিয়ায় বহু মানুষ আছে পোকামাকড় তারা এমনিতেই খায়, তাহলে পোকামাকড় খাইলে মানুষ মরে না, এটা হলো তার প্রমাণ। কিন্তু এই পোকামাকড় মারতে গিয়ে আমি যে কীটনাশকটা দিচ্ছি ওইটা খাইলে মানুষ মরবে, ওইটা খাইলে রোগ বালাই হবে। তো যেটা খাইলে আমার রোগ হবে না ওইটাকে আমি বাদ দিচ্ছি, আর যেটা খাইলে আমার রোগ বালাই হবে আমি ওইটাকে খাচ্ছি। চীন, জাপান, কোরিয়াতে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, ভিয়েতনাম যাবেন, মিয়ানমারে যাবেন, আমাদের পাহাড়ি অঞ্চলে যাবেন, তারা পোকামাকড় নিজে প্রসেস করে নিজে সুন্দর মতো খাচ্ছে, তো তারা মরছে না, রোগ বালাই হচ্ছে না। এবার ভালো পুষ্টিকর খাবার, আমরা যারা মুসলিম আমরা খাই না। ওকে, তো এখন এই পোকামাকড়ে মারতে হবে, এটা মারতে যাই আমি এখন যেই জিনিসটা দিচ্ছি সেটা তো আমার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর। তাইলে এখন কীটনাশক দিতে হবে প্রয়োজনে, কিন্তু এমন পরিমাণ দিব না যেটা দিলে আমার বাজারে যে বিক্রি করছি অন্যের যাতে স্বাস্থ্য নষ্ট না হয়। এমনি করে সকল কৃষি উৎপাদনে, ফলমূলও একই অবস্থা। তা আপনারা এখানে সামনে যারা আছেন অনেকেই কৃষি খামারে এখানে যারা স্টল নিয়ে আসছেন, তার মানে আপনারা অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনারা অধিক ফলনের দক্ষ। আপনারা অধিক ফলন আমাদের দরকার। একই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমরা যেন স্বাস্থ্যের কথা একটু চিন্তা করি। আমি যেন নিশ্চিন্তে কলাটা খেতে পারি, আমি যেন নিশ্চিন্তে এই লেবুটা খেতে পারি, নিশ্চিন্তে যেন মধুটা খেতে পারি। আমি মানে সবাই। আপনি হয়তো সবজি চাষ করছেন, তো আপনি তো বাজারে যে ফল কিনবেন, আপনি ফল চাষ করছেন, আপনি তো বাজারে যে মাছ কিনবেন, আপনি মাছ চাষ করছেন, আপনি তো বাজারে যে গরুর মাংস কিনবেন, আপনি গরুর খামার করতেছেন, আপনি তো বাজারে যে আর অন্য জিনিস কিনবেন। তাহলে
আমি শুধু আমার পরিবারের কথা চিন্তা করলে হবে না, ঘুরিয়ে ফিরিয়ে তো আমরা সবাই ভেজাল খাবো। যিনি মাছ চাষ করেন তিনি হয়তো মনে করেন যে আমার ফ্যামিলির জন্য তো ভালো মাছগুলো রাখতেছি, এগুলোর মধ্যে ভেজাল নাই, কিন্তু অন্যগুলাতে হোক এটা বিক্রি করে দেবো না। তো এই একই চিন্তা তো ফল ওলায় করবে, সবজি ওলায় করবে, মাংস ওলায় করবে, দুধ ওলায় করবে, সবাই তো করবে। নিজের ঘরে দুধটা ভালো রাখবে, বাজারে ভেজাল দুধটা বিক্রি করবে। তো ঘুরে ফিরে আসলে আমরা সবাই ভেজালের মধ্যে থাকবো। এই জন্য অন্যকে ফাঁকি দেওয়া দরকার নাই। আমরা যেটা অন্যের জন্য, আমি নিজে যেটা খাবো অন্যের জন্য সেটা আমি উৎপাদনের ব্যবস্থা করব। এটা হলো সততা। এই এলাকায় খেজুরের গুড় উৎপাদন হয়, কারণ এই এলাকায় এই আপনার চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে, ফলে খেজুরের গুড় উৎপাদন হয়। এখন খেজুরের খাঁটি গুড় পাওয়া এটা তো মহা চ্যালেঞ্জ, এই জায়গাতেই চ্যালেঞ্জ। তাহলে ঢাকায় মানুষ কি খাবে? আরেকটি বিষয় হচ্ছে, আমি বুঝি না, খাবারের মধ্যেও কিন্তু কিছু আপনাদের সবারই আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমি এত কথায় কথায় খেজুরের গুড় খুঁজি, কিন্তু আমার তো একটা চিন্তা করা দরকার, খেজুরের গুড় আসলে বাংলাদেশে উৎপাদন হওয়ার সুযোগ আছে কতটুকু? আমি তো দেখি যে এই এলাকায় যদি আমি বলি আমার 10 মণ খেজুরের গুড় লাগবো, তাইলে তো মনে হয় কালকে আমার সাপ্লাই দিয়ে দিবে। কিন্তু কিভাবে এই 10 মণ খেজুরের গুড় তৈরি করতে কি পরিমাণ রস প্রয়োজন? এই পরিমাণ রসের কি প্রোডাকশন আছে? নাই। তাহলে এত খেজুরের গুড় আসে থেকে? তা আমি এত খাইতে চাই কেন? আমার খাওয়াও তো কমাইতে হবে। ঢাকা শহরে বসে দেখা যায়, ঢাকা শহরে যায় দেখবেন যে খেজুরের গুড়ের অভাব নাই, টাকা আছে, খেজুরের গুড় আছে। এত খেজুরের গুড় কোথা থেকে আসবে? 18 কোটি মানুষের প্রত্যেকজন যদি 100 গ্রাম করে খেজুরের গুড় খাইতে চায়, তাহলে কত মন, কত হাজার মন মেট্রিক টন গুড়ের দরকার। এত তো আমাদের উৎপাদন নাই। তো যিনি খাবেন তিনিও একটু চিন্তা করে খাইলেই হয় যে না, বাজারে এত গুড় চাওয়া দরকার নাই। এত গুড়ের চাহিদা তৈরি করা মানেই হলো ভেজাল তৈরি হবে। আমি জানি যে এটা ফ্লেভার দিয়ে বানানো, না হলে চিনি মিশাই রাখছে, এই সেই। আমি এখনো অনেকের আমি হিসাব করে বুঝিয়ে দিয়েছি যে 300 টাকা থেকে 350 টাকা বা 400 টাকা যদি খেজুরের গুড় বিক্রি করে, এটা 100% ভেজাল। কেউ যদি চ্যালেঞ্জ, যারা গুড় উৎপাদন করেন, কেউ যদি চ্যালেঞ্জ করেন আমার সামনে আসেন, আমার সামনে আপনি খেজুরের গুড় বানাই দিবেন, যে 400 টাকা দেবো আর আপনি খাঁটি আমাকে খেজুরের গুড় বানাই দেবেন, পারবেন না, আপনি জীবনেও পারবেন না। আমি হিসাব করে বের করছি মিনিমাম আমার 2000 টাকা, 1.5 থেকে 2000 টাকা লাগবে যদি 1 কেজি খাঁটি খেজুরের জোলা গুড় আমাকে দিতে চান। আপনি 1 কেজি খাঁটি খেজুরের জোলা গুড় তৈরি করতে মিনিমাম রস লাগবে 15 কেজি, লিটারের নিচে রস হলে হবে না। মিনিমাম 15 লিটার রস লাগবে। 15 লিটার রসের দাম কত? কত করে খেজুরের, কাঁচা খেজুরের কত করে? 100 না, কেজি কত করে? কেজি কত করে? 60 টাকা কেজি। তো 15 কেজি খেজুরের রসের দাম তাহলে কত হইলো? 900 টাকা। কাঁচা খেজুরের রসটা, তারপর এটা সারাদিন জ্বালাবে, লাকড়ি লাগবে, খড়ি লাগবে, সারাদিন একটা লেবার কস্ট হবে, তো 1500 টাকা তারপর সে লাভ করবে। তা আপনি খুঁজতেছেন 300 টাকা থেকে 400 টাকা খেজুরের গুড়, তাও বলছে খাঁটি। কিভাবে এত সস্তায় আপনাকে খেজুরের গুড়টার এই জোলা গুড়টা কিভাবে দিচ্ছে? এটা তো সুযোগই দেখি না আমি। তো আমিও খাইতে কম চাবো, তাহলে ওখানে প্রেশার কম পড়বে, সেও ভেজাল জিনিসটা কম তৈরি করবে। আর সে যদি বিক্রি করতে পারে, কাস্টমার থাকে, তাহলে তারে আমি জেল জরিমানা দিয়ে কত ঠেকায় রাখা যাবে? সে তো চুরি করে, তার তো কাস্টমার আছে। তাহলে ভেজাল জিনিসের কাস্টমারও কমাইতে হবে। তো কাস্টমার তো আমরা এখানে যারা আছি সবাই তো কাস্টমার। তা আমরা কাস্টমারের একটু দায়িত্ব নিব। তা কথা শেষ করি এখানেই। আজকের মেসেজটা এটাই, আপনাদের কাছে একটা অনুরোধ রাখা হলো যে আমরা যারাই এখানে সবজি বলেন, ফল বলেন, অন্যান্য জিনিস বলেন, দুধ বলেন, মাছ বলেন, যাই আমরা উৎপাদনের সাথে সম্পৃক্ত যারাই আছি, আমরা একটু মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে উৎপাদনে থাকবো। তাহলে আপনি এবং আপনার পরিবারজন নিরাপদ থাকবেন। আমরা যারা ভোক্তা, যারা আপনাদের কাছ থেকে আমরা কিনে খাবো, আমরাও ভালো থাকবো। এইভাবে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ সবাই শারীরিকভাবে সুস্থ থাকবো। তাহলে দেশ ও জাতির উন্নতি সম্ভব। শুধু রাস্তা করে তো দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। এই রাস্তাতে আমরা হাঁটবো না, তা আমার হাঁটা তো শক্তি নাই, আমার তো কাজ করার বল নাই। আপনারা একটা জিনিস তো জানেন কিনা, বাংলাদেশে কিন্তু বিদেশি সংস্থার তারা এখানে কিন্তু ইনভেস্ট করতে এখানে আসা বন্ধ করে দিয়েছে বলতে একেবারে কম। তারা হিসাব করে দেখছে বাংলাদেশের 3 থেকে 4 জন মানুষের যেই পরিমাণ কাজ করে, সে যদি এই ইন্ডাস্ট্রিটাকে যদি চায়নায় নিয়ে সেট করে, ওই কাজ একজনে করতে পারে।